টুডে স্টোরি সেলেবাড্ডা। আর আজকে টুডে স্টোরি সেলেবাড্ডাতে একটা নতুনের অভিযানে আমরা নেমেছি এবং নতুনের অভিযানে যে মানুষটির সঙ্গে আমরা কথা বলবো, যে অভিনেত্রীর সঙ্গে, তাকে আপনারা বিভিন্ন পর্যায়ে দেখেছেন। রাজেশ্বরী, ওয়েলকাম টু টুডে স্টোরি সেলেবাড্ডা। তোমার ছবি, এই ছবিটার যে শীর্ষকটা, নামটা মধ্যে কিন্তু একটা অভিযান রয়েছে, যে কাহিনীটার মধ্যে গ্রিস একটা দেশ, সেই দেশের যে কালচার, সেই কালচারটাও মনে হয় আমরা খুঁজে পাবো এই ছবির মধ্যে। তুমি যদি একটু কিছু বলো। আমাদের সিনেমার নাম কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। এই নামটা নিয়ে আমাদের কাছে সবাই জিজ্ঞাসা করছেন যে কেন এরকম নাম। এটা আমরা অনেকটাই দর্শকের উপরে ছেড়ে দিচ্ছি, কারণ সিনেমাটার সঙ্গে এই নামটা লিঙ্কড এবং এটা দর্শক দেখে নিজেদের মতন করে এটার একটা ব্যাখ্যা দেবেন বলে আমরা ভাবছি। আসলে এই সিনেমাটা একজন ডিরেক্টরের জার্নি নিয়ে, সেই ডিরেক্টরের অ্যারোগেন্স থেকে সেলফ ডাউটের দিকে যাত্রা, এবং তার জীবনে নানা রকম টানাপোড়েন রয়েছে। সে আগে একটা সিনেমা বানিয়েছিল, এখন আবার অন্য একটা সিনেমা বানাচ্ছে, কিন্তু সে আদৌ কি ধরনের সিনেমা বানাতে চায়। এবং এই সিনেমার শুটিং এর জন্য সে তার দিদির বাড়িতে আসে। দিদির চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী, আর ডিরেক্টরের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত। দিদির বাড়িতেই তার আলাপ হয় পেন্টারের সঙ্গে। এই পেন্টারের সূত্র ধরেই আমরা আমাদের সিনেমার নামের যে দ্বিতীয়ার্থ ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট, এটার কিছু আভাস পাবো সিনেমাতে। এবং দিদির বাড়িতে দিদির যে ড্রাইভার ভুটান, এই তিনজনের খুব ইন্টারেস্টিং কথোপকথন হয়। এবং এই কথার মধ্যে যে ডিরেক্টরের চরিত্র অনিন্দ্য যেটা অভিনয় করছে, তার মনে কিছু দ্বন্দ্ব তৈরি হয়। সে কি বানাতে চায় বা কি বানাতে পারছে, এবং সে খুবই কনফিউজড হয়ে যায়। আমি এর বেশি আর কিছু ভাঙছি না। এই ডিরেক্টরের যে সমস্ত কিছু জীবনে ঘটে চলেছে, সেটার সঙ্গে এই সিনেমার গল্পটাও খানিকটা লিঙ্কড। এই চরিত্রগুলো কিভাবে কথা বলছে, কোন কোন কথা বলছে, সেটা ওই গল্পের মধ্যে থেকেই ডিরেক্টর নিচ্ছে রসদ। আগামী 21শে ফেব্রুয়ারি আমাদের সিনেমার রিলিজ রয়েছে। সমস্ত দর্শককে আমি অনুরোধ করব, আপনারা প্লিজ সিনেমাটা হলে গিয়ে দেখবেন। রাজেশ্বরী, তোমার যে লাইফ লাইনটা, সেটা বিক্ষিপ্তভাবে মানে এডুকেশন, নাটক, এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করেছে। তুমি এখন বর্তমানে একজন পারদর্শী অ্যাক্ট্রেস। সবই কি সম্ভব হয়েছে তোমার থিয়েটার দিয়ে? দেখো বিপ্লবদা, আমি বড় হয়েছি ডায়মন্ড হারবারে, তো আমার উচ্চ মাধ্যমিক অবধি ওখানেই। তারপরে আমি প্রেসিডেন্সিতে বাংলা নিয়ে পড়াশোনা করতে শুরু করি, আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স ওখান থেকেই। এবং আমার স্পেশাল পেপার ছিল থিয়েটার। তো এই প্রথম আমার থিয়েটার সম্বন্ধে জানা, পড়াশোনা, আগ্রহ বাড়তে থাকা। এবং আমি তারপরে যখন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স থেকে এমফিল করি থিয়েটার নিয়ে, তখন আমি আরও বেশি করে এই বিষয়গুলোর মধ্যে ঢুকি। আমার পেশাদার থিয়েটার নিয়ে আমার গবেষণা 70s থেকে 80s 90s, মানে পেশাদার থিয়েটারের একদম শেষ লগ্ন অবধি। তো আমি যখন এই রিসার্চগুলো করছি, সেই সময় থেকে আমার নিজের অভিনয় করার প্রতি একটা আগ্রহ জন্মাতে থাকে। এগুলো করতে করতে তারপরে আমি একটা চাকরিও করি ছোট। আমার তো কোনো রকম মানে ইন্ডাস্ট্রিতে কোনো রকম চেনাশোনা ছিল না, একদমই তাই। এবং আমার ফ্যামিলি থেকেও কেউ কোনোদিনও অভিনয় করেনি। এবার টিভিওয়ালা মিডিয়া বলে একটা হাউস ছিল, তারা ফুটবলার কৃষাণু দে, তার জীবন নিয়ে একটা ওয়েব সিরিজ বানাচ্ছিলেন সেই সময়। ওনার যে স্ত্রী পনির মতোই দেখতে একজনকে ওনারা খুঁজছিলেন। তো আমার ছবি দেখে ওনাদের পছন্দ হয়, আমাকে 3-4 বার অডিশনের জন্য ডাকা হয়। আমি অডিশন দিই, শেষ পর্যন্ত আমাকে ওনারা সিলেক্ট করেন এবং কাজটা আমি করি। তো ক্যামেরার সামনে ওটাই আমার প্রথম বড় কাজ। রাজেশ্বরী, তোমার দেবালয় দার সঙ্গে একটা কাজ হয়েছে আমরা জানতে পেরেছি। সেই কাজটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলো। দেবালয় ভট্টাচার্য নির্দেশিত একটি ওয়েব সিরিজ গৌরীর মা, এটি ফ্রাইডে ওটিটি চ্যানেলে আসবে। আমাদের এখনো ডাবিং বাকি, কবে আসবে ঠিক বলতে পারছি না। তো গৌরীর মাতে আমি একটি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছি। আমি নাম ভূমিকাতেই অভিনয় করেছি গৌরীর মাতে। তো এই কাজটা নিয়েও আমি খুব এক্সাইটেড, অপেক্ষা করছি কবে এটা রিলিজ হবে। এবং অনেকদিন পর আমি একটা ওয়েব সিরিজে আবার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছি, এবং কাজটা করে আমার খুব ভালো লেগেছে। নতুনদের অনেক রকম হার্ডেলস মধ্যে দিয়ে যেতে হয়, তার মধ্যে অন্যতর হচ্ছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে কম্প্রোমাইজ করতে হয়। তো শোনা কথা, জানা কথা, বলা কথা, সমস্ত কিছু এর মধ্যে আছে। রাজেশ্বরী, তোমার জীবনে এরকম কোনো কিছু কি ঘটেছে যেটা তুমি দর্শকদের শেয়ার করতে পারবে, যে আমারও কিন্তু এরকম অসৎ উপায় অর্জন করার জন্য আমাকেও অ্যাপ্রোচ করা হয়েছিল বা হয়নি? এই যে কাস্টিং কাউচের কথা বলছো বা কম্প্রোমাইজ যেটা এখানে বলা হয়,
আমি যদি বলি যে না আমার কাছে কখনো এরকম কোনো প্রস্তাব আসেনি, এটা কেউ বোধহয় বলতে পারবে না, খুব মিথ্যা কথা বলা হবে। যখন বিভিন্ন হাউসে ছবি জমা দিচ্ছি বা কাজ করতে চাইছি, যখন আমি কোনো কাজ করিনি তখন আমি এরকম প্রস্তাব পেয়েছি, তো আমি সেখানে আমি না বলেছি এবং সেই প্রজেক্টের সঙ্গে আমি নিজেকে কোনো রকম ভাবেই অ্যাসোসিয়েট করি। প্রস্তাবটা অনেক খুবই লোভনীয় প্রস্তাব, যে যদি আমি এই পদ্ধতিতে রাজি হই তাহলে আমার সামনে সাফল্যের দরজা একদম এক তুড়িতে খুলে যাবে, মানে আমাকে কোনো রকম স্ট্রাগলই করতে হবে না। কিন্তু এটা আমি একটা কথা বলবো, এই যে সিনেমায় নামা বা ওপরে ওঠা, এই তর্কগুলোর না সত্যি মানে দরকার নেই। আমরা যদি আমাদের নিজেদের ক্রাফটের ওপরে ফোকাস করি এবং নিজেদের অভিনয় নিয়ে চর্চা করতে থাকি, কে কি বললো সেটাতে মাথা না ঘামানোই ভালো। আমি যদি আমার নিজের জায়গায় স্থির থাকি এবং আমি যদি এটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে লড়াই এবং সংগ্রামের কোনো বিকল্প হয় না, নিজে খেটে আমি যেটা অর্জন করব সেইটা আমাকে যা আনন্দটা দেবে সেইটার সত্যি কোনো বিকল্প নেই, তাহলে কিন্তু আমার সামনে যত প্রলোভনই থাকুক না কেন আমি সেটাতে পা দেবো না। অভিনয়টা কতটা কি যাচ্ছে আমি জানি না, তোমার কতটা ফলোয়ার আছে, তুমি কত ফলোয়ার নিয়ে এগোচ্ছ, ফেসবুক, ইনস্টা বা সোশ্যাল হ্যান্ডেলিংয়ে তুমি কতটা জনপ্রিয়, তার উপরে বেস করে এখন নাকি প্রোডাকশন হাউস চুজ করছে, সেখানে কিন্তু পরোটা বিক্রি করছে যে সেও অভিনেতা হয়ে যাচ্ছে। কি বলবে? আমার না সত্যি কথা বলতে বিপ্লবদা এইটা নিয়ে কোনো রকম দুঃখ সেভাবে নেই, কারণ আমি কিন্তু এরকমও দেখেছি যা সোশ্যাল মিডিয়ায় খুব একটা ফলোয়ার নেই সেও কাজ করছে, আবার আমার এই কলিগ বন্ধু রয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফলোয়ার কিন্তু সে সেরকমভাবে কাজ করতে পারছে না। বাট কোনো প্রডিউসার ডিরেক্টর কাকে তার চরিত্রের জন্য যোগ্য বলে মনে করছেন এটা তো অনেকটাই তাদের ওপর। এবং তুমি যার কথা বলছো, যারা ব্লগাররা রয়েছেন যাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফলোয়ার, তারা তো সত্যিই মানুষের সঙ্গে রিলেট করছেন কোনো না কোনোভাবে, তারা তো সত্যি এতগুলো মানুষকে আনন্দ দিচ্ছেন, মানুষ দেখছে তাদের এত ফলোয়ার, এতগুলো লাইক, এত কমেন্ট, এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা গেলে লোকজন যেভাবে ঝাঁপিয়ে পড়ে, সুতরাং তারা তো একটা অভিনয় করছেন, তারা যে রিলটা বানাচ্ছেন এবার সেটাতে মানুষ রিলেট করছে। এবার কোনো প্রোডাকশন হাউস যদি চায় যে আমি তাকে আমার এই চরিত্রটার জন্য ভালো লাগছে তাকে আমি নেব, এটা প্রোডাকশন হাউসের সিদ্ধান্ত। এবারে তিনি যদি অভিনয় না পারেন শুধুমাত্র ফলোয়ারের জোরে, কিন্তু তাকে আমি জানি না পরবর্তীকালে তিনি আরো এগিয়ে যেতে পারবেন কিনা। টুডে স্টোরি পর্দায় এরকমই অনেক আড্ডা, সেলেব আড্ডা চলতে থাকবে এবং আপনারা দেখে আপনাদের সুচিন্তিত মতামত এতদিন যাবৎ যেটা দিয়ে আসছেন সেটা অবশ্যই দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন টুডে স্টোরি। নমস্কার।